সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আমার অফিসার বলে 3টার দিকে ছাত্রলীগকে গুলি করতে, বিকাল 3টার দিকে তারা কেমনে বলে ছাত্রলীগকে গুলি করতে, আমাদের কিছু সদস্য তাদের কথায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিও নিয়ে যাবো। তার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশটাকে বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনবো। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। যেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বৈষম্য দূর করার জন্য, সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেন। একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি। যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। দয়া করে পদত্যাগ করুন, আপিল ডিভিশন হোক, হাইকোর্ট ডিভিশন হোক, ইজাদের ম্যাটার। নাহলে কিন্তু তাদের নাম প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ
উন্মোচন করতে আমরা বাধ্য হবো। অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে, এবং জেলা পর্যায়ে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন। তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত যাওয়া যাবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয়, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধী ট্রাইব্যুনাল, সেটাতে যদি দেখি সেটা যে জুরিসডিকশন আছে সেখানে তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। গত 16 বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। এই খুনি সরকার যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই সরকার নাকি পালিয়ে আগরতলা চলে গিয়েছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণ এবং সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অবিলম্বে শেখ হাসিনাকে ও তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন, তাদের বিচারের আওতায় আনতে হবে। এমনটাই দাবি করলেন বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন। তারা বলছেন যে শেখ হাসিনা ভারতের আগরতলায় রয়েছেন, তাকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পাঠাতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন হাসিনা, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন ভারতে। যদিও তিনি বিলক্ষণ জানেন ভারতে বেশি দিন থাকতে পারবেন না, যতটা দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে অন্য কোনো দেশে। কারণ বাংলাদেশের নতুন সরকার যদি দিল্লি চুক্তি সামনে আনে এবং হাসিনাকে সেখান থেকে ফেরত চায়, তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরাতে হতে পারে ভারতকে। যে সরকার আসুক, ওই সরকার ক্ষমতা এসে আবার 15 বছর ব্যবহার করবে, আবার অপোজিট পার্টি এসে আমাদেরকে সেই একই কাজ করবে। সুতরাং এটা থেকে বের হতে হলে বাংলাদেশ পুলিশকে স্বচ্ছ, জনবান্ধব দেশের নাগরিকদের কাজে লাগানোর জন্য তাদেরকে উভয় প্রস্তুত করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমার অফিসার বলে 3টার দিকে ছাত্রলীগদেরকে গুলি করতে, বিকাল 3টার দিকে তারা কেমনে বলে ছাত্রলীগকে গুলি করতে। আমাদের কিছু সদস্য তাদের কথায় বিকালেও গুলি করতে। আমরা আমাদের আইজিপির আন্ডারে থাকবো, আমাদের আইজিপি সলিড থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না। কিসের জন্য থাকবো না? আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আজকে যে কাহিনী হয়েছে, এই কাহিনীর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, কিসের জন্য আমরা জীবন দিব? আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না, জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমাদেরকে রাজনৈতিক দলটুকে বিভিন্ন কারণে আমরা ছোট চাকরি করি, আমাদের কিছুই নেই। আমাদেরকে ইউজ করে প্রমাণ করলে আমরা যদি কথা না বলে আমাদেরকে সাসপেন্ড করে, আমাদেরকে বদলি করে। সুতরাং আমরা কথা বলতে পারি না, আমাদের এই মুখ বন্ধ হয়ে যায়, আমাদেরকে মাঠে নিয়ে দেয়। আমরা কি করবো বলেন? আমরা জনগণের মানুষ নই, আমরা কি জনগণ না? আমার বাবা তো পুলিশ না, আমি কেন পুলিশ হলাম? এটা কি আমার অপরাধ? বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এই গণ অভ্যুত্থানে ভারতের কি করণীয় ছিল সেটা আমরা ফলো করেছি, করার কথা, করা উচিত। আমি একাধিক ভিডিও করেছি এটা নিয়ে, কারণ ভারত বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে কিভাবে দেখছে সেটা থেকে ভারতের সামনের গতি প্রকৃতি বোঝা যাবে, যেটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আমাদের দেশের উপরে প্রভাব থাকবে। শর্ট টার্মের ব্যাপারটাকে একটু যদি বলি, সেটা হলো ভারত যদি আমাদের গণ অভ্যুত্থানকে মেনে না নেয়, একসেপ্ট না করে, তাহলে তারা এখানে খুব দ্রুত ঝামেলা করার চেষ্টা করবে এবং ভারতের বেশ কিছু ন্যারেটিভ আমরা দেখবো সেই দিকেই যাচ্ছে। এটা আমাদের জন্য ঝুঁকির ব্যাপার। সো আমাদেরকে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের গণ অভ্যুত্থানকে তাদের স্বীকৃতি যদি না দেওয়া হয়, তাহলে তারা যদি মধ্য এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে না পারে, না চায়, সেটাও আমাদের জন্য কৌশলগতভাবে কেমন হবে সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার আছে। আমরা খেয়াল করব বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং ভারতে পলায়নের পর ভারত এটা নিয়ে খুবই সিরিয়াস। তারা তাকে ফর দ্য টাইমিং আশ্রয় দিয়েছে এবং তারা শেখ হাসিনার পরবর্তী কর্মপরিকল্পনা তৈরির জন্য সময় দিতে চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই কথাগুলো জানিয়েছেন। কিন্তু তার সাথে জরুরি কথা, এর মধ্যে মিডিয়ায় নানান রকম কথা হচ্ছে, এক এক চ্যানেল এক একভাবে কথা বলছে, এক এক ব্যক্তি এক এক রকম ভাবে কথা বলছে। কিন্তু ভারত এটা নিয়ে দফায় দফায় অনেক কিছু করেছে। এটা খুবই সিরিয়াস ইস্যু, যেহেতু স্বাভাবিকভাবে এটা হয়েছে। মোদীকে প্রথম ব্রিফ করেছেন মোদী, অজিত দোভাল তাদের নিরাপত্তা উপদেষ্টা, জয়শঙ্কর অমিত শাহদেরকে নিয়ে বসেছেন। তারপরে সর্বভারতীয় সর্বদলীয় এক ধরনের বৈঠক হয়েছে, কংগ্রেসের সাথে বৈঠক হয়েছে। তারপরে জনাব জয়শঙ্কর আবার দোভাল এবং অমিত শাহর সাথে বসেছেন। এরকম নানান দফায় দফায় বৈঠক। কিন্তু যে জায়গাটা খুব সিগনিফিকেন্টলি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ভারতের যে রাষ্ট্রীয় স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টে তারা কি বলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ভারতের চিন্তা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, তার গতি প্রকৃতি বোঝা যাবে। এর মধ্যে আবার একটু বলে রাখি শেষ অংশে, আমি রাদার এই সবগুলো জবাব খুব চমৎকার ভাবে দিয়ে দিতে পারে ভারতেরই একজন রাজনীতিবিদ। তিনি কি বলেছেন সেটাও বলবো। সো একটু সময় নিয়ে আমরা শুনবো। এটা ইনফ্যাক্ট আমরা অনেকে পড়িনি, অনেকে শুনিনি, এটা ইউটিউবে পাওয়া যায়। উনি পার্লামেন্টে একটা ইংলিশে ব্রিফ দিয়েছেন, আমি বিবিসি বাংলা এটাকে নিয়ে নিউজ করেছি, আমি একটু পড়ি। জানুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচনের পর থেকে সেদেশে যথেষ্ট উত্তেজনা, গভীর মতভেদ বাড়ছিল। ক্রমাগত মেরুকরণও ঘটছিল সেদেশের রাজনীতিতে। এই যখন পরিস্থিতি, তখন জুন মাস থেকে ছাত্র আন্দোলনের শুরু হয়। ইনফ্যাক্ট মেরুকরণ, বিভেদ টিভেদ এগুলো আসলে বহু বছর থেকেই আছে। জয়শঙ্করের চোখে এগুলো পড়ে, এটা নাকি 24-এর নির্বাচনের পর থেকে না, এটা বহু বছর ছিল। কিন্তু যেটা হয় ক্রমাগত হতে 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 স্নোবল এফেক্ট বলে, একটা স্নোবল ঘুরতে ঘুরতে বড় হতে থাকে, এটা বড় হচ্ছিল।
উনি বলছেন যান ও রেল চলাচল, সরকারি ভবন ও অবকাঠামোর উপরে আক্রমণ সহ বিভিন্ন সহিংসতা শুরু হয়। খেয়াল করবেন, অবকাঠামোর উপরে আক্রমণ, সরকারি ভবন, যান ও রেল চলাচল, শেখ হাসিনার বয়ান, তাই না? শেখ হাসিনা যা যা বলতো জয়শঙ্কর ঠিক তা বলছে। সেই সব হিংসাত্মক ঘটনা জুলাই মাস ধরেও চলতে থাকে। এই পুরো সময় জুড়ে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, সংযম রাখার জন্য, আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম সব রাজনৈতিক শক্তির কাছে, আর্জিগুলো রেখেছিলাম, ভেতরে ভেতরে হতে পারে, কিন্তু প্রকাশ্যে বলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং তারা কোনো মন্তব্য করবে না। সেদিনও করেছে, আমাদের মনে আছে পতনের আগেও। সুপ্রিম কোর্টের 21শে জুলাই রায়ের পরও গণবিক্ষোভ থামেনি। সেই সময় বেশ কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো ঘোরালো করে তোলে। সুপ্রিম কোর্টের রায় পরে থেমে যাওয়ার কথা ছিল। শেখ হাসিনা যা বলেন, আওয়ামী লীগ যা বলে, ঠিক সেটা জয়শঙ্কর বলছেন। হিডেন মিনিংটা এরকম। সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা আছে। তারপর শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই একটি মাত্র দাবি হিসেবে তুলে ধরা হয় এই পর্যায়ে। ঘটনাক্রমে খুবই গুরুতর মোড় নেয় 4 আগস্টে। পুলিশ কর্মী, থানা ও গার্মেন্টসের কারখানাগুলোর আবার আক্রমণের তীব্রতা বেড়ে যায়, অন্যদিকে সহিংসতার ঘটনা খুব বেড়ে যায়। ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয় সারা দেশেই। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এর আগে বলছে অবকাঠামো ভেঙে দিচ্ছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, এটা সেটা নানান কথাবার্তা। তারপর বলা হচ্ছে পুলিশ কর্মী, থানা, গার্মেন্টস কারখানাগুলোর উপর আক্রমণের তীব্রতা বেড়ে যায়। শেখ হাসিনার পুলিশের গুলিতে 4 আগস্ট বা এর আগে জুলাইতে শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অন্ধ হয়েছে। ন্যূনতম কোনো উল্লেখ ভারতের স্টেটমেন্টে নেই। কতটা অসভ্য এবং ইতর হলে, কতটা বর্বর হলে একটা দেশ এইভাবে একটা স্টেটমেন্ট দিতে পারে? লিস্ট সততা থাকা উচিত, তাই না? এটা ভারতের সরকারি স্টেটমেন্ট। একটা সাধারণ মানুষের মৃত্যুর কথা নেই। এমনি এমনি বেড়ে গেছে। পলক বলেছিল না, ইন্টারনেট এমনি এমনি চলে গেছে, এমনি এমনি বেড়ে যায় নাই। এক দফা দাবিতে কেন, মানে ওনার ওইটুকু সততা থাকা উচিত ছিল, কেন এটা এক দফা দাবিতে এসে ঠেকলো কোটা সংস্কারটা? শত শত লাশের পর, হাজার হাজার আহতের পর কোটা নিয়ে বাড়ি ফিরে যাবে সুপ্রিম কোর্টের ইয়ার পর? না, বাদ দেই। লিস্ট উল্লেখ করেনি যে এই পরিমাণ সিভিলিয়ান মানুষ মারা গেছে অ্যাসল্ট রাইফেলের গুলিতে। নো। এরপর টিপিক্যাল বিজেপি ন্যারেটিভ, বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপরে, তাদের ব্যবসাগুলির ওপরে এবং মন্দিরে হামলা বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে ওঠে। এর পুরো খতিয়ান এখনো স্পষ্ট নয়। কারফিউ থাকা সত্ত্বেও 5 আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় জড়ো হয়। আমার জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। তারপর উনি কম সময়ের নোটিসে আসতে চান, তারা তাকে পরামর্শ দেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। তারপর তারা বলছেন যোগাযোগ রয়েছে, ভারতীয়রা আছে সেখানে, তারা কেউ কেউ ফিরে এসছে, ইত্যাদি ইত্যাদি। হাইকমিশন ছাড়া অন্যান্য জায়গায় উপদেষ্টা, তারা আশা করছে এগুলো প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘুদের দিকে আবার একই জায়গাটা পড়ি, সংখ্যালঘু অবস্থা থেকে আমরা সবসময় নজর রাখছি, তাদের সুরক্ষা দিতে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে বলে খবর পাওয়া গেছে, আমরা স্বাগত জানাই। যতক্ষণ না আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যত পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের উদ্বেগ থাকবে। মানে হিন্দুদের ব্যাপারে এটা একটা অসভ্যতা। বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচন, মানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর, লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পর একটা ঘটনা ঘটেছে, হামলা হয়েছে বেশ কিছু জায়গায়, মুসলিমের উপরে হয়েছে, হিন্দুর উপরে কমিউনাল হামলা হয়েছে। এই কথাটা সঠিক বলে আমি বিশ্বাস করি না। এটা আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে, যেহেতু হিন্দুদের মধ্যে প্রচুর আওয়ামী লীগার আছে, সেই ঘটনা ঘটেছে। হাতে গোনা 2-1টা ঘটনা কমিউনালও না, লুটপাটের কারণে, হিন্দু বলে কারো উপর আক্রমণ ইতিহাসে কখনো হয় না। এগুলো মূলত এই কারণে হয়। বিজেপি যেমন মুসলিম বলে পিটিয়ে মেরে ফেলেছে, গরুর মাংস খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলেছে, এই ধরনের ঘটনা এখানে ঘটেনি। কিছু কিছু উপাসনালয়, মন্দিরে হামলার সম্ভাবনা ছিল, মানে আমাদের ধর্মীয় সংগঠন, কওমি মাদ্রাসার ছাত্ররা, হেফাজতে ইসলাম, শিবির, জামাত, তারা এইগুলোকে প্রটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এরপর তারা সীমান্ত রক্ষীদের সতর্ক রাখতে বলেছে। তার মানে তাদের বয়ানের মধ্যে কি হওয়ার কথা ছিল, একটা এত বড় ত্যাগের বিনিময়ে একটা অর্জন হয়েছে। ভারতে যদি ঘটে লিস্ট বুদ্ধি থাকতো, আমি স্টুপিডিটি বলি, ইটস আ স্টুপিড কান্ট্রি ইন কেস অফ ফরেন পলিসি। কেউ কেউ বিরাট, আমার ভারতীয় দর্শক আছেন, খেপে এখানে মন্তব্য করতে শুরু করবেন। আপনারা একটু বুঝে দেখেন, একটার পর একটা দেশ হাতছাড়া হয়েছে তাদের, এবং ভারতের চাইতে পার্সেন্টেজ অনেক বেশি নেপালে হিন্দুর, যে দেশটা এক সময় প্রায় ভারতের মতো ছিল, ভারতের রুপি ওখানে চলতো, সেই নেপালকেও তারা কি বানিয়েছে, তাই না? একই রকম স্টুপিডিটি এখানেও করছে। স্বাগত জানানো দূরে থাকুক, অভিনন্দন জানানো দূরে থাকুক, আমাদের মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয় না এখানে। এবং এখনো শেখ হাসিনাকে রেখে তারা কি কোনো রকম কোনো নেগেটিভ কিছু, কোনো রকম যে কোনোভাবে তারা চেষ্টা করছে যে আবার কিছু করা যায় কিনা, কারণ তাদের ন্যারেটিভ এরকম। এই যে যখন জয়শঙ্কর হিন্দুদের কথা বলছেন, কোন একটা চক্রান্ত, কেন আমরা বলছি জয়শঙ্কর যা যা বলছেন, ভারতের বহু মিডিয়া কিন্তু সেই কথা বলছেন। ডক্টর ইউনুসকে রিপিটেডলি চ্যানেলগুলো এই জঙ্গি হামলা হয়েছে কিনা ডক্টর ইউনুস বেশ কয়েকটা ইন্ডিয়ান চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। একই রকম প্রশ্ন ডক্টর ইউনুসকে করা হচ্ছে, আপনারা কি এস্টাবলিশ করতে চাইছেন, কি করতে চাইছেন, কি অর্জন করতে চাইছেন? আমাদের জায়গা থেকে সতর্কতাগুলো থাকবে। বাংলাদেশের জনগণের সাথে যথেষ্ট বেশি ফাজলামো ভারত করে ফেলেছে, এটা আর বাড়তে দেওয়া যাবে না। বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতকে মেনে নিতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের পথে বাধা ভারত কোনোভাবেই হতে পারে না। শুধু সেটা না, বাংলাদেশের পরিস্থিতি খারাপ বোঝানোর জন্যই বোধ করি তারা তাদের হাই কমিশন থেকে অনেক কর্মকর্তা কর্মচারীকে ফেরত নিয়ে গেছে, এটা দেখানোর জন্য যে সিচুয়েশন ইজ ভেরি আনস্টেবল হিয়ার। নো, আমরা দেশে থাকছি, প্রথম একদিন যা হয়েছে, এরপর সিচুয়েশন অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে।
গণভবন ভেঙে চুরে নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে যাবে তো, নিয়ে গেছে, এবং এটা নিয়ে কেউ আমরা বলতে পারি এটা ভালো হয় না, ঠিক আছে দেখতে ভালো দেখাচ্ছে না। শ্রীলঙ্কায় হয়েছিল, তখন জঙ্গি হামলা বলেছিল ভারত, রাজাপাকসের প্রাসাদ যখন এরকম হয়েছে বলে নাই তো, এখন বলছে, কারণ এখানে তাদের মোটিভেশন আছে, তাদের কোনো প্ল্যান আছে। যে কথা বলছিলাম ভারতের একজন রাজনীতিবিদের কথা একটু বলবো, সেটা চমৎকার। শশী থারুর, এই ভদ্রলোককে আমরা অনেকেই পছন্দ করি, বড় চাকরি করেছেন বিশ্ব ব্যাংকে, পরে সোনিয়া গান্ধীর আমন্ত্রণে রাজনীতিতে আসেন, কংগ্রেসে আসেন এবং একজন ইনফ্লুয়েন্সিয়াল সদস্য। তিনি কি বলেছেন এটা মানে আমি এটাও একটু পড়তে চাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার কাছে একটা আসার জায়গা আছে। ভারতে অন্তত কংগ্রেসে আমরা দেখছি সেন্সিবল লোকজন আছে এবং তারা ভবিষ্যৎ বাংলাদেশ পলিসির সাথে এবং শশী থারুরের সাথে বাংলাদেশের পক্ষ থেকে আমরা যোগাযোগেরও চেষ্টা করা উচিত হবে, সো দ্যাট বাংলাদেশকে নিয়ে মানে ভারত বাংলাদেশে যা করছে সেটা নিয়ে, ভারতে যা হচ্ছে, শশী থারুর যে বয়ান মানে খুব ইন্টারেস্টিং, আমি পড়লে আপনারা অবাক হবেন যে ভারতের একজন রাজনীতিবিদ বাংলাদেশকে নিয়ে ভাবছে, এভাবেই ভাবা উচিত। সংসদের বাইরে তাকে কিছু গণমাধ্যমে তাকে কতগুলো প্রশ্ন করে সংক্ষিপ্তভাবে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। উনি বলছেন ভারত গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের জনগণের এই অধিকার থাকা উচিত যে তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবেন, এজন্য আমাদের উচিত তাদের পাশে থাকা। হ্যাঁ, থারুর বলছেন জনগণের পাশে থাকা। ওই জয়শঙ্কর বিজেপি মানে বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িকতার আলাপ আনে, মানে বিজেপির মতো দল এই আলাপ আনে, মানে এসে কোনো ফানি কিছু তো হতে পারে না। যাই হোক, এই পালাবল উত্তর তিনি কিভাবে দেখছেন এটা জানতে চাওয়া হলে উনি কেরালা সংসদ সদস্য, তখন উনি বলছেন অবস্থা কিটা সবারই জানা, কয়েকদিন ধরে পরিস্থিতি টালমাটাল। এটা ঠিক, যেখানে এমন ধরনের জনপ্রিয় বিপ্লব হয় একটু খেয়াল করি, সেখানে 2-3 দিনের মধ্যে সব স্বাভাবিক সবকিছুর সমাধান হয়ে যায় না। তবু আমরা চাই শান্তি ও সমাধান দ্রুত হোক, তারপর আমরা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের বন্ধন নিয়ে চর্চা করব। এই যে যা যা ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একেবারেই পাওয়া উচিত না, কিন্তু আমরা যদি ইতিহাস বোধ থাকে তাহলে পৃথিবীর এই ধরনের বিপ্লবগুলোর পর অস্থিরতা হয় এবং উনি বলছেন 2-3 দিনে স্টেবল হয় না। চমৎকার। এটাকে জঙ্গিরা দখল করে নিয়েছে, জামায়াতিরা দখল করে নিয়েছে, রাজাকাররা দখল করে নিয়েছে, একটার পর একটা চ্যানেল কি বিভৎস ভাষায়, কি বিভৎস ভঙ্গিতে, কি বিভৎস ইন্টোনেশনে তারা এইসব বলছে, অবাক হয়ে গেছে। এবং উনি বলছেন স্টেবল হলে আমাদের বন্ধন এবং সম্পর্ক নিয়ে চর্চা করবেন। ডক্টর ইউনূসের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছেন উনি খুব ভালো মানুষ, তাকে আমি অনেকদিন ধরে চিনি, নোবেল পুরস্কার জিতেছেন, গোটা পৃথিবী তাকে সম্মান করে, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার তো মনে হয় তিনি বাংলাদেশকে স্থিতিশীল করে তোলার যোগ্য, এভাবেই লোকে তাকে দেখবে। এগুলো শশী থারুর বলছেন, বাংলাদেশের কেউ না। হিন্দু এবং মন্দির এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে খেয়াল করি থারুরকেও এই প্রশ্ন করা হয়েছে, একই ন্যারেটিভ তারা চেষ্টা করছে খুঁচিয়ে বের করার জন্য। উনি বলছেন এই ধরনের 2-1টা ঘটনা যে ঘটছে না তা নয়, ফাইন ঘটছে আসলেই, কিন্তু সে সঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করেছেন, এমন খবর আমরা পড়েছি। খারাপের পাশাপাশি ভালো মানুষও থাকেন, তাদের মনুষ্যত্বের পরিচয় দিয়ে মানুষকে রক্ষা করেন। এই ঘটনার নেপথ্যে জামাত আইএসআই এর হাত থাকার বিষয় হচ্ছে ইসলামী মৌলবাদ ভারতের জন্য চ্যালেঞ্জ, তবে প্রতিদিন নিয়ে প্রশ্ন ও উত্তর ভারতের পক্ষে হিতকর নয়। সকাল বিকাল মৌলবাদ করছেন, সেটা ঠিক না। উনি বলছেন কয়েকটা দিন ধৈর্য ধরা দরকার, তারপর ঠিক করা যাবে ভারতের মনোভাব কেমন হওয়া উচিত। তারপরে বলা হচ্ছে বিভিন্ন দেশে একটু অস্থিরতা আছে মৌলবাদ চিন্তার বিষয়, তবে শেষে উনি বলছেন এখনই তা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, বা ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে থাকা। বহুদিন থেকে আমরা এই কথাটা বলছিলাম। শশী থারুরের দলও, শশী থারুরকে আমরা কোনো একদিন স্মরণ করিয়ে দেব, তার সাথে সরাসরি আমাদের এই যোগাযোগের চেষ্টা করা উচিত হবে। আপনার দলও 14 সালে শেখ হাসিনাকে এই দানবে পরিণত করার প্রথম ফাউন্ডিং স্টোনটা স্থাপন করেছিল আপনার দল, কংগ্রেস তখন পাওয়ারে ছিল 14 সালে। শেখ হাসিনা 14 সালে 5 জানুয়ারি সেই ভোটারবিহীন নির্বাচন করার পরের নির্বাচন 4-5 মাস পর যখন হলো, সেখানে আপনারা পরাজিত হয়েছিলেন, বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসলো এই দফায়, তখন আপনার দল এটা করেছিল। শুধু সেটা না, শেখ হাসিনা এবার ভারতে যাওয়ার পর জনাব থারুর আপনার দলের গুরুত্বপূর্ণ 3 জন গান্ধী পরিবারে, সোনিয়া গান্ধী রীতিমতো তার পুত্র কন্যাকে নিয়ে গিয়ে জড়াজড়ি করে এসেছিলেন একটা বিভৎস নোংরা বর্বর অসভ্য ডিক্টেটরের সাথে। এগুলো দেখে আমাদের ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, একদম না। সুতরাং কংগ্রেসের ভেতরেও যে এই রকম বিজেপির যা যা বলছে, যা ভাবছে, সেরকম রীতিমতো তার দলের প্রধানরাই সেই মানসিকতা লালন করে কিনা সেটা দেখার ব্যাপার আছে। আমি ব্যক্তিগতভাবে চাইবো কংগ্রেস তার মতো করে তার জায়গা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্টেটমেন্ট দেবে। ভারত তার স্টেটমেন্ট দিয়েছে, কংগ্রেস তার স্টেটমেন্ট দেবে। বিশেষ করে থারুর যদি যেটা মনে করেন উইচ ইজ ভেরি ব্যালেন্স অ্যান্ড গুড ওয়ান, আমি মনে করি আমরা ভারতের সাথে এনগেজমেন্ট চাই, ভারতের সাথে সম্পর্কর সুন্দর দিকে নিয়ে যেতে চাই। আমি বহুবার বলছি ভারতের সাথে শত্রুতা চাই না, ভারতেরও বাংলাদেশের সাথে শত্রুতা চাওয়া উচিত না। কিন্তু হোয়াট ভারত ডিড প্রিভিয়াসলি এবং এখনো বিজেপি সরকার যা যা করে যাচ্ছে, দ্য শিয়ার স্টুপিডিটি, সেটা ভারত এমনি শত্রুতে পরিণত হয়েছে, জনগণ আরো বেশি শত্রু বানাবে। এই কাজগুলো যেন না চলে, কারণ দীর্ঘমেয়াদে, মধ্য এবং দীর্ঘমেয়াদে আমরা অবশ্যই চাই, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা করবে অবশ্যই। আমি সন্দিহান, কারণ তাদের বোকামির কোনো রকম কোনো আহাম্মকির কোনো না কোনো রকম কোনো শেষ নেই। সাউথ এশিয়াতে শেষ দেশটাকেও হারিয়েছে। গত নির্বাচনের আগে ভারতের পত্রপত্রিকায় অপিনিয়ন না, এডিটোরিয়াল লেখা হয়েছে ভারত শুধুমাত্র শেখ হাসিনার পরে ব্যাংক করে তার ভবিষ্যতের ক্ষতি করছে। কিন্তু না, ভারত চলে সম্ভবত ভিনা সিক্রি, পিরাক রঞ্জন আর একজনকে যেন বাংলাদেশে ছিল, শৃঙ্গলা, হর্ষবর্ধন শৃঙ্গলা, তাদের কথায়
আমি বহুবার বলেছি, আমি সিরিয়াসলি বিশ্বাস করি 3টা আওয়ামী লীগের কাছ থেকে বেতন পায়। তাদের কথা শুনে যদি তাদের ফরেন পলিসি ঠিক করে, এই হলো লেজ গুটিয়ে পালাতে হয়েছে তাদের শেখ হাসিনাকে। এইরকম করে ভবিষ্যতেও যদি তারা মনে করে আর কোনো সরকারকে দিয়ে এটা করবে, বা বাংলাদেশের এই মুহূর্তে কোনো স্টেবিলিটির সমস্যা হচ্ছে, কোনো রকম ডিস্টেবিলাইজেশনের পরিস্থিতি দেখা যদি যায়, কোনোভাবে যায়, লোকজন ভারতকে সন্দেহ করছে, কারণ ভারতের ফুটপ্রিন্ট ইজ ভেরি হাই এখানে। সো এইগুলো থেকে ভারতের বিরত থাকা উচিত, ভারতের মাফ এবং দোয়া চাওয়া উচিত, এবং তারপর আমাদের সাথে থারুর যা বলেছে ওইভাবে আমাদের সাথে সম্পর্ক রিবিল্ড করার চেষ্টা করা উচিত। দেখা যাক কি করবে। আমি খুব আশাবাদী নই ভারতের ব্যাপারে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।